স্বচ্ছ কাচের কফিনগুলো চেক করতে করতেই ওর কানে ভেসে এলো অস্পষ্ট এক গোঙানির আওয়াজ। হঠাৎ রিনরিনে আওয়াজে কৃতিক সচকিত হলো। ভাবতে থাকলো কোন দিক থেকে আসছে শব্দটা। রুমের মাঝ বরাবর টানানো পর্দার ওপাশ থেকে আসছে বোধহয় আওয়াজটা। কৃতিক দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগে অজানা আতঙ্ক আর মাত্রাতিরিক্ত উদ্বেগে কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কটা হ্যাং করলো ওর। আবারও মাথাটা চক্কর দিয়ে উঠল পুরো দস্তর। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। বার কয়েক চোখের পাতা ফেলে দৃশ্যপট স্পষ্ট করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় এগিয়ে গিয়ে একটানে পর্দাটা সরিয়ে ফেলল কৃতিক। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া তুলে উঠল ওর। কৃতিকের থেকে কয়েক মিটার দূরত্বে পানি ভর্তি কাচের কফিনের উপর হাত পা মুখ বেঁধে শুয়ে রাখা হয়েছে ওরুকে। কপালের দুপাশে লাগিয়ে রাখা হয়েছে কী সব যন্ত্রপাতি। কানের পাশে একটুখানি কাটা দাগ। হাঁটুর সমান লম্বা চুলগুলো কফিন ছাড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃদস্পন্দনের এমন বিধ্বস্ত রূপ দেখে বারবার যেন দুনিয়া দুলে উঠছে কৃতিকের। মুখের মাঝে কোনো তরল অবশিষ্ট নেই গলা ভেজানোর জন্য। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং আর তীব্র ক্রোধ তিনে মিলে কৃতিকের গলা চেপে ধরেছে। সেই সাথে বাকশক্তিও রোধ করে রেখেছে অজানা এক শক্তিবল। তবুও বহু চেষ্টায় ফলস্বরূপ অস্পষ্ট সুরে ঠোঁট কাঁপিয়ে কৃতিক ডাকল, হার্টবিট। কৃতিকের কণ্ঠস্বর শোনা মাত্রই সেদিকে তাকিয়ে মুখ বাঁধা অবস্থাতেই খুনখুনিয়ে কেঁদে উঠল ওরও। তীব্র কান্নার জোয়ারে কেঁপে উঠল ওর পুরো শরীর। সবচেয়ে কাছের মানুষের আগমনে নির্বাক কাতরতা আর অভিমানী কান্নার চোখের কার্নিশ ভেজে উঠেছে মেয়েটার। কৃতিক স্পষ্ট বুঝতে পারছে ওর চোখের ভাষা, যেখানে ওরু বারবার ফুপিয়ে উঠে আকুতির সুরে বলছে, তুমি আসবে আমি জানতাম, কিন্তু এত দেরি করে কেন এলে? আমার বুঝি কষ্ট হয়নি? অরুর চোখের সাথে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে কৃতিকও একই সুরে জবাব দিল, আই এম রিয়েলি সরি, খুব ভুল হয়ে গিয়েছে। ওদিকে অরুর হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনতে পেয়ে রিসার্চ রুম থেকে বেরিয়ে এসে অকস্মাৎ ওদের সবাইকে দেখে পিলে চমকে গেল নিখিলের। একসাথে এভাবে এতজনকে দেখে নিখিলের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও এখন সবার দিকে তাকিয়ে ভয়ার্ত ঢোক গিলছে শুধু। মনে মনে খুঁজছে পালানোর পন্থা। নতুন করে কারো পদচারণা টের পেয়ে কৃতিক পেছনে ঘুরতেই নিখিলকে দেখতে পায়। ওকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া ক্রোধটা দ্বিগুণ হারে মাথা চারা দিয়ে উঠল কৃতিকের। কপালের রগগুলো ফুলে ওঠে। চোখের সাদা অংশ রক্তিম হয়ে উঠল আপনা আপনি। তীক্ষ্ণ ব্লেডের মতো ধারালো চোয়ালটায় গাম্ভীর্য টেনে কৃতিক তেড়ে এসে ওর কলার চেপে ধরে চোখ মুখ খিচে উইদাউট ওয়ার্নিং একের পর এক আঘাত করতে থাকে নিখিলের নাক বরাবর। সেই সাথে অশ্রাব্য গালি তো আছেই। কৃতিকের এই ভয়ঙ্কর দানবীয় রূপটা সবাই দেখতে পায় না, হুটহাট বেরিয়েও আসে না। তবে যদি একবার বেরোয় তো সেটা জ্বলন্ত অঙ্গারের মতোই বিভৎস আর নিকৃষ্ট। শুয়োরের বাচ্চা, তোকে আজ এই পরিত্যক্ত গুহার মধ্যেই জ্যান্ত কবর দেব আমি। আর নয়তো আমার নাম জায়ান কৃতিক চৌধুরী নয়। কৃতিক কি উত্তেজিত? মোটেই না। সব সময়ের মতোই বাচন ভঙ্গিমা এখনও মসৃণ ওর, তবে গলার স্বরে ভয়ানক ক্ষিপ্রতা স্পষ্ট। কৃতিকের করা প্রত্যেকটা আঘাত একেবারে চোখে মুখে এসে হামলে পড়েছে নিখিলের। ও দম নেওয়ার ফুসরতটুকুও পাচ্ছে না। এভাবে আর কিছুক্ষণ মার খেলে নিজের জীবন এখানেই খোয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চালালো নিখিল। কোনো মতে হাতড়ে বেরিয়ে হাতের কাছে থাকা সুইচ বোর্ডটায় প্রেস করে অন্যদের মতো ওরুকেও ফেলে দিল কেমিক্যাল মিশ্রিত পানি ফুর্তি কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটপটানি শুরু করে দিল ওরু। অকস্মাৎ এহেন কাণ্ডে পেছনে ঘুরে ওরুকে ছটফট করতে দেখে নিখিলকে ছুঁড়ে মেরে ওরুর নিকট ছুটে গেল কৃতিক। তখনও বদ্ধ কফিনে গলা কাটা মুরগির মতোই ছটফট করছে ওরু।
পুরো কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাচের আস্তর, কোথাও কোনো খোলার জায়গা নেই। ব্যাপারটা বুঝতে পেরে কফিনের সামনে হাঁটু গেড়ে বসে কাচের আস্তরটাকে ভাঙার উদ্দেশ্য কফিনের উপরে নিজের সর্বশক্তি দিয়ে এলোপাথারি পাঞ্চ বসাতে লাগলো কৃতিক। ওদিকে সময়ের ব্যবধানে অরু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কৃতিক সেদিকে নজর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হোল্ড অন, 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেবি, প্লিজ হোল্ড অন। আমি এটাকে এক্ষুনি ভেঙে গুড়িয়ে ফেলবো। এভাবে ক্রমাগত পাঞ্চ করতে করতে ওর হাত থেতলে গিয়ে কখন যে পুরো কফিন রক্তাক্ত হয়ে উঠেছে তার হদিস নেই কৃতিকের। ওর দৃষ্টি তো কেবল স্থির হয়ে আছে অরুর নিভু নিভু চোখের দুটোর পানে। এক নাগাড়ে পাঞ্চ করতে করতে হাতের অবস্থা বেগতিক। তবুও 1 সেকেন্ডের জন্য থামেনি কৃতিক। যতক্ষণ না রক্তাক্ত কাচের আস্তরে ফাটল ধরিয়ে চৌচির হয়েছে, ঠিক ততক্ষণ একই উদ্যমে অনবরত কাচের কফিনে আঘাত করছে সে। অন্যদিকে অরুর জন্য কৃতিকের এমন উন্মাদনায় আবিষ্ট বেপরোয়া ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে জর্জরিত হয়ে নিজের আহত শরীরটাকে টেনে টেনে নিয়ে সুযোগ বুঝে কেটে পড়ল নিখিল। ওর আফ্রিকান বন্ধু লিও পালিয়েছে বহুক্ষণ আগেই। তবে মনে হয় না এই শরীর নিয়ে বেশি দূর যেতে পারবে নিখিল, কারণ ওর পিছু নিয়েছে অ্যাথলেটিক টমবয় খ্যাত গার্ল অ্যালিসা ক্রিস্টিয়ান। অবশেষে জায়ান কৃতিকের মতো বেপরোয়া জিদি রক্তটা মানুষের কাছে হার মেনে নিয়েছে কাচের তৈরি কফিনটাকে ভেঙে চৌচির করে তবেই ক্ষান্ত হয়েছে কৃতিক। কফিন ভেঙে যেতেই অরুকে টেনে বের করে ওর হাত পা মুখের বাঁধন খুলে বারবার সিপিআর দিতে থাকে কৃতিক। এক নাগাড়ে সিপিআর দিতে দিতে এক পর্যায়ে এসে অরু লম্বা করে দম নেয়। অরুর শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেয়েই নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে গেল কৃতিকের নিজেরও। তৎক্ষণাৎ অরুর মাথাটা কাছে টেনে এনে ওর ঠান্ডা ফ্যাকাশে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে কৃতিক, নিঃশব্দে নির্লিপ্তে। তবে অরুর শরীরটা এখনও নেতিয়েই রয়েছে। চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। দেখে মনে হচ্ছে শরীরে এক রত্তীয় শক্তি অবশিষ্ট নেই, শুধু আলতো করে চোখের পলক ফেলছে মাত্র। অরুর হালকা পাতলা নরম চরণ দেখে কৃতিক বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে কুলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পুনরায় মাথাটা চক্কর দিয়ে উঠল ওর। অরুকে কোলে নিয়েই বারবার হাতের পেছন দিয়ে নাকের ডগা ঘষছে কৃতিক। চোখের সামনে স্থির দাঁড়িয়ে থাকা অর্ণব আর শাওরকে কেমন ঝাপসা লাগছে দেখতে। বারবার চোখের পলক ফেলেও সেই দৃষ্টি স্পষ্ট হচ্ছে না মোটেই। তবুও অরুকে কোলে নিয়ে সামনে পা বাড়ালো কৃতিক। সামনে এগোতে এগোতে কৃতিক দেখল শায়র আর অর্ণব উদ্বিগ্ন নজরে ওর দিকে হা করে তাকিয়ে আছে। ওদেরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক নাক টেনে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর নোজ ব্লিডিং হচ্ছে জেকে। শাওরের কথায় কৃতিক এবার হাতের পিঠ দিয়ে নাকে ঘষা দিয়ে চোখের সামনে এনে দেখল ওর নাক থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কৃতিক হাতের পিঠ দিয়ে রক্তটুকু পরিষ্কার করতে করতে বলল, ইটস ফর এনজাইটি, কিচ্ছু হবে না, চল। কথাটা বলে 2 কদম এগোতেই হাঁটু গেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। ওর কোলে এখনও অরু নেতিয়ে পড়া ছোট্ট শরীরটা। নিজে বসে পড়লেও অরুকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যিই সামনের সব কিছু পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে। অসাড় হয়ে আসছে শরীরের মাংসপেশিগুলো। কৃতিকের নোজ ব্লিডিংয়ের জন্য ঘটনা নতুন কিছু নয়। প্রথম আমেরিকায় আসার পরে অতিরিক্ত অবসাদগ্রস্ততা আর দুশ্চিন্তার ফলে প্রায় এমনটা হতো। ডাক্তার বলেছিল মাত্রাতিরিক্ত মানসিক চাপে এমনটা হচ্ছে, কিন্তু গত কয়েক বছর দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলস্বরূপ এটা পুরোপুরি বন্ধ ছিল। অথচ আজ ওর একটুখানি বিপদে এত বছর ধরে একটু একটু করে উন্নতি করা কৃতিকের মানসিক স্বাস্থ্যে ধস করে নেমে এলো এই মুহূর্তেই। তাহলে কৃতিক আদতে কতটা ডেসপারেট ওর এইটুকু হাঁটুর বয়সের সৎবোনের জন্য? এই কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অর্ণব আর শায়র।
কৃতিক হাঁটু গেড়ে বসে নাক থেকে গড়িয়ে পড়া রক্তগুলো হুডির হাতায় মুছতে মুছতে অস্পষ্ট সুরে বলল, অর্ণব, আমি বোধহয় সেন্সলেস হয়ে পড়বো। তুই অরুকে করে নে, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর সায়র, তুই ভুলে অরুকে টাচ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই অরুকে টাচ করেছিস, তাহলে তুই আর এই জীবনে বাচ্চার বাপ হতে পারবি না। সেই ব্যবস্থা আমি নিজে করব। সায়র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, টাচ করবে না তোর অরুকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে, পরে যাচ্ছিস তুই। কৃতিক সে কথা আদৌ শুনেছে কি শোনেনি কে জানে। পাহাড়ের নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি নেই। সকাল সকালে শান্ত প্রাণ জুড়ানো নিরিবিলি পরিবেশ ধারণ করেছে বিধ্বংসী রূপ। প্রচণ্ড বাতাসের তাণ্ডব আর বৃষ্টিতে ঝাপসা হয়ে গিয়েছে চারিপাশ। সেই সাথে গাছপালা ভেঙে পড়ার মর্মর আওয়াজ তো আছেই। তবে নির্জন পাহাড়ি এলাকা ছাড়িয়ে গাড়ি করে শহরের দিকে এগিয়ে আসতেই বাতাস বর্ষণ দুটোই উধাও। যদিও পাহাড়ি ঝড়ের তাণ্ডবের চারিদিকের পরিবেশ কুমুদ হয়ে আছে, সেই সাথে ভ্যাপসা গরমটাও বেড়েছে আজ। অতিরিক্ত ভ্যাপসা গরমে ওরু হাঁসফাঁস করছে দেখে অর্ণব সহসা বাটন প্রেস করে গাড়িটার টিনডেড জানালার কাচটা নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিদারুণ মেঘ ভেজা বাতাস এসে আছড়ে পড়ল অরুর চোখে মুখে। এবার সত্যি একটু শান্তি লাগছে। ঠান্ডা বাতাসে একটা বড়সড় নিঃশ্বাস ছেড়ে অর্ণবকে উদ্দেশ্য করে অরু বলে, ধন্যবাদ। অর্ণব অরুর কথায় নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু পুনরায় শুধালো, উনি এখন কেমন আছেন? অর্ণব স্টিয়ারিংয়ে দক্ষ হাত চালাতে চালাতে বলল, অর্ণবের কথায় অরু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, নিজের প্রতি এত কেয়ারলেস কেন উনি? অরুর আনমনে কথা বলাটা বোধহয় অর্ণব শুনেছে, তাই ওর সামনে তাকিয়ে বলল। অর্ণবের কথায় অরু সচকিত দৃষ্টি নিক্ষেপ করলো ওর পানে। পরবর্তীতে কথার পাছে কিছু বলতে যাবে তার আগেই অর্ণব বলল, চলে আসার দরুন অরুর আর কথা বাড়ানো হলো না, তাই চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে অর্ণবকে বিদায় জানিয়ে অপ্টু পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল ভবনের লিফট দুয়ারে। শরীরের প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা, হাত পাগুলো শক্তিহীন অসাড় হয়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো চটলা পাকিয়ে কোনো মতে পিঠে পড়ে আছে। সুন্দর মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ঝুঁকে আছে কোটরে। শরীরের এহেন অবস্থা নিয়েই লিফট থেকে বেরিয়ে এগিয়ে এসে অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপল অরু। তবে কলিং বেল চাপার সঙ্গে সঙ্গেই সদর দরজা খুলে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্ক মহিলা, আর তার পেছনে পেছনে আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ। ফুট করেই নিজের বাসা থেকে অপরিচিত কাউকে বেরোতে দেখে অরু খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ ওর মাথা থেকে পা অবধি সব কিছু এলোমেলো আর অগোছালো। ফুট করে কেউ প্রথম দেখে পাগল বলে সম্বোধন করলেও ভুল কিছু হবে না বইকি। কিন্তু অরুকে একটা বিশাল ছটকা দিয়ে ওর অযাচিত চিন্তায় এক বালতি জল ছেলে মহিলাটি অরুর চিবুকে আদরে হাত ছুঁয়ে বলল। বয়স্ক মহিলার এহেন কথায় চোয়াল ঝুলে পড়ল অরুর। মনে মনে ভাবল, আমি কি ঠিক শুনলাম, নাকি জ্বরের ঘোরে আস্তাগফিরুল্লাহকে মাশাআল্লাহ শুনলাম? অরু যখন বাইরে দাঁড়িয়ে এক মনে হিজিবিজি ভাবছিল, তখনই মহিলা দ্বিতীয়বার মুখ খুললেন। নিজে নিজেই আগ বাড়িয়ে বললেন। মহিলার কথার আগামাথা বুঝতে না পেরে অগত্যাই জোরপূর্বক হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো অরু। অরুর সম্মতি পেয়ে মহিলাটি চলে গেলে পেছন থেকে রাজ এসে হিসেব উঠে বলল, এ কি অবস্থা তোমার? একটু পরে পরে হয়তো চলে যায়, তাই না? এমনিতেই অরুর মানসিক অবস্থা বিধ্বস্ত, তার উপর রাজের এমন অধিকার দেখিয়ে কথা বলা ব্যাপারটা মোটেই সহ্য হলো না অরুর।
মাথার মধ্যে অযাচিত রাগটা হুট করেই কুণ্ডলি পাকিয়ে উঠল কেন যেন। মুহূর্তেই মেজাজ হারালো অরু। রাজের দিকে তাকিয়ে দাঁত খিচে বলল, আমি কিভাবে চলবো না চলবো সেটাও আপনি আমাকে শিখিয়ে দেবেন? কে হই আপনার? দেখুন রাজ, অযথা গায়ে পড়ার স্বভাব আমার একদম পছন্দ নয়। ছেলে মানুষের এত গদগদ ভাব মানায় না। অ্যাটলিস্ট আমার চোখে তো বিশ্রী লাগে। অরুর কাট কাট কথাগুলো বোধহয় রাজের গা থেকে পিছলে চলে গেল। ও অরুর দিকে তাকিয়ে মারাত্মক হেসে বলল, কেমন ছেলে পছন্দ তোমার? আমি কি হতে পারি তেমনটা? না, পারেন না। তার নখের যোগ্যতাও আপনার নেই। অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নেই। অরুর ছুরির ফলার মতো ধারালো কথা শেষ হলে রাজ পুনরায় কিছু বলতে যাবে তার আগেই ভেতরে ছুটে আসে অনু। এগিয়ে আসতে আসতে উদ্বিগ্ন সুরে বলে, অনু চলে আসাতে অরু ভেতরে যেতে যেতে রাজকে উদ্দেশ্য করে বলল, রিডিকুলাস। রাগে ফোঁস করতে করতে সদর দরজা ঠেলে অরু ভেতরের রুমের দিকে 2 কদম দিয়েছে কি দেয়নি তার আগেই গম্ভীর গলায় ডেকে উঠলেন আজমেরি শেখ। আরও দাঁড়াও। অরু ভয়ে তটস্থ হয়ে আছে বহুক্ষণ আগে থেকেই। তবে এই মুহূর্তে মেজাজটাও বিগড়ে আছে ওর। তাই কোনো রূপ হাপিত্তেশ না করেই পেছনে ঘুরে মায়ের দিকে চাইল ও। আজমেরি শেখ মোটা থানের ছাই রঙা শাড়ি আর কালো রঙের চুড়ি হাতা ব্লাউজ পরে আছেন। চোখে তার মোটা ফ্রেমের চশমা। শাড়ির প্রত্যেকটা ভাঁজ অত্যন্ত সুনিপুণভাবে সেট করা। দেখে মনে হচ্ছে যেন কোনো টিভি সেটের সংবাদ পাঠিকা। অরুর চোখে অবশ্য এটা নতুন কিছু নয়। আজকাল মা প্রায়ই এভাবে পরিপাটি হয়ে অফিসে যান, নিজের মর্জি পড়া আধিপত্যতে একটুখানি ঝালাই করে দিতে। সাইড ব্যাগটাকে শক্ত হাতে চেপে ধরে মাথা নিচু করে সে কখন থেকে দাঁড়িয়ে আছে অরু। আজমেরি শেখ ওর আগাগোড়া পরখ করে স্পষ্ট আওয়াজে শুধালেন, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের কথায় অরু পিলে চমকে উঠল। নিজের সুপ্ত ভয়টাকে দূরে সরিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে গলায় আত্মবিশ্বাস নিয়ে অরু বলল, কি বলছো মা? কোন ছেলের সাথে আবার যাব? আমি কাউকে চিনি নাকি এখানে? আজমেরি শেখ অরুর দিকে নিখুঁত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, 1 বছর অসুস্থ ছিলাম আমি, মারা যায়নি। তাতেই মিথ্যে কথা শিখে গেলে? অরুর নাসূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, মা বিশ্বাস করো। আজমেরি শেখ ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, রাজ খোঁজ নিয়েছে, তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে যায়নি। তাহলে গত 24 কোথায় ছিলে তুমি? এখানেও রাজ। বিরক্ত লাগছে অরুর, তবুও মাথা নিচু করে গলা খাদে নামিয়ে অরু বলল, আসলে মা আমি অন্য গ্রুপ। থাক। আজমেরি শেখ এবারও সহসা থামিয়ে দিলেন অরুকে। অতঃপর বললেন, আমি আর মিথ্যে অজুহাত শুনতে চাইছি না আরও। আর না আমার এসব চেঁচামেচি কৈফিয়ত দেওয়া নেওয়া পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি। মায়ের রহস্যে ঘেরা কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না অরু। তবে ওর মাঝে 100তে 100 পাকা খিলাড়ি সেটা অরু ভালো করেই জানে। কখন কোন চালে আটকে ফেলবে সেটা অরুর কল্পনাতীত থেকেই যাবে। এবারও তাই হলো। আজমেরি শেখ হঠাৎ করে অরুর সামনে অনুকে ডেকে পাঠিয়ে বললেন, এখন এই মুহূর্তে আরও পুরো ঘর তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, আজ থেকে আরুর সাথে সর্বক্ষণ থাকবে তুমি। আমি যদি ঘোড়াক্ষরে শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়ে আমাকে বোকা বানাচ্ছ, তাহলে তোমার ব্যবস্থাও আমি করব। নাও সার্চ হার। মায়ের কথায় আরও ফুপিয়ে কেঁদে ওঠে। আহত সুরে বলল, মা কি বলছো? অনু একটু সাহস করে মাকে বলল, মা মাত্রই তো এলো, একটু ফ্রেশ হয়নি তারপর না হয়। আজমেরি শেখ থমথমে গলায় বললেন, ফ্রেশ হওয়ার অনেক সময় রয়েছে, আগে ওকে সার্চ করো। মায়ের কঠোর আদেশ অনুর আর কিছুই করার ছিল না। অগত্যাই অরুর ব্যাগ হাতড়ে আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে নিল অনু। যদিও মোবাইলটা বন্ধ ছিল, তবুও অনুরও এবার ভেতরে ভেতরে সন্দেহের দানা প্রখর হয়। মনে মনে ভাবে, হুট করে এত দামি ফোন কোথায় পেল ওরু? তাহলে কি মাই ঠিক? ওরু খারাপ কোনো পথে পা বাড়িয়েছে?
ফোনটা ছিনিয়ে নিয়ে গেলে অরু ব্যাগটাকে ফ্লোরেই ছুঁড়ে মেরে হনহনিয়ে রুমে চলে যায়। অরু চরম কষ্ট পেয়েছে ভেবে অনু মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, মা, ওরও তো ছোট ভুল করতেই পারে, তাই বলে এতটা কঠোর হওয়া কি ঠিক হবে? অনুর কথায়